বন্ধুরা, কাহিনীর শুরুতে আমাদের একটা অডিও স্টোরি শোনানো হয়, যেটা শুনে আমরা জানতে পারি এটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত একটি কাহিনী। এখন আমরা হাশিমা দ্বীপে একটি কয়লার খনি দেখতে পাই, যেই জায়গা জাপানিরা কবজা করে রেখেছিল, আর এখানে কোরিয়ান গোলামদের পশুদের মতো করে কাজ করিয়ে নেওয়া হয়। কয়লার খনি ছাড়াও এই দ্বীপের চারিদিকে জাপানি সৈন্যরা ঘেরাও করে রেখেছে, তাই আজ অব্দি কেউ এই খনি থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পারেনি। এখানে একজন জাপানি সুপারভাইজার একটি ছোট বাচ্চা ছেলেকে একটা সরু জায়গার ভিতরে ঢুকিয়ে দেয়, কেননা ওই জায়গায় কোনো বড় মানুষের যাওয়া সম্ভব ছিল না। কিন্তু তার ভাগ্য সহায় না থাকায় তখনই একটা বিস্ফোরক ফেটে যায়, আর ওই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে সেই বাচ্চাটি মারা যায়। এটা দেখে খনিতে কাজ করতে থাকা সবাই খুব কষ্ট পায়, আর ওই বাচ্চাটির মৃতদেহ তার পরিবারের লোকেদের কাছে দিয়ে দেওয়া হয়। তারাও এই খনিতেই মাইনিং এর কাজ করত। অন্যদিকে আমরা ইউন নামের একজন লোককে দেখতে পাই, তাকে কোরিয়ানরা তাদের লিডার হিসাবে মানত। ইউনের সামনে তিনজন ছেলে বসে আছে, যাদেরকে সে এই আইল্যান্ড থেকে ভাগানোর প্ল্যান বানাচ্ছে, যাতে তারা সাহায্যের জন্য কাউকে ডাকতে পারে। ইউনের কথা মতো এই তিনজন ছেলে রাতের অন্ধকারে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে একজন ছেলেকে সৈন্যরা দেখে ফেলে, আর ওখানেই তার উপরে গুলি চালিয়ে দেয়। এরপর বাকি দুজন ছেলে কোনো রকমে সমুদ্রে পৌঁছে যায়, কিন্তু একটা জাহাজ এসে তাদেরকেও ধরে ফেলে, আর তারা দুজনও এখানেই মারা যায়। অন্যদিকে আমরা কোরিয়ার দৃশ্য দেখি। এখানে আমরা একটি ছোট্ট বাচ্চা মেয়ে সোহি ও তার বাবা লি ক্যাং ওকে দেখি, যারা একটা পার্টিতে নাচ গান করছিল। আসলে লি একটা ব্যান্ড চালায়, আর সোহি তার বাবার সাথে এই ব্যান্ডেই কাজ করে। আসলে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই এখানকার লোকজনেরা সেনায় ভর্তি হতে যাচ্ছিল, আর তাদেরকে সম্মান জানানোর জন্যই এই পার্টির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু লি এখানে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ সে সেকশন চিফের স্ত্রীর সাথে একটু মজা করেছিল, তাই সে তাকে ধরতে আসছে। লি এখান থেকে পালিয়ে সোজা তার বন্ধু সুগিয়ামার কাছে যায়, আর কিছু টাকা লেনদেন করে সেও সেনাবাহিনীতে যেতে চায়, কেননা ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল যে সেও তার দেশের জন্য শত্রুদের সাথে লড়াই করবে। সুগিয়ামাও তার ফিলিংস বুঝতে পারে, আর তাকেও সেনাবাহিনীর সাথে পাঠানোর জন্য ব্যবস্থা করে দেয়। এখন শেষমেশ 12 এপ্রিল 1945 সালের সেই দিন চলে আসে, যেদিন এই জাহাজে তাদের সবাইকে নিয়ে হাশিমা আইল্যান্ডে যাওয়ার কথা। লি এবং তার ব্যান্ড পার্টির সব লোককে এই জাহাজে ঠেসে ঠেসে ভরে দেওয়া হয়। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যে তাদেরকে জোর করে এই জাহাজে নিয়ে আসা হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরেই জাহাজ এক জায়গায় দাঁড়া হয়। লি ওখানকার একজন গার্ডকে সুগিয়ামার দেওয়া একটা চিঠি দেখিয়ে বলে যে আমাকে তোমাদের লিডারের সাথে দেখা করাও, কিন্তু ওই সোলজার এক ধরনের মুচকি হাসি হেসে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার অর্ডার দেয়। আর তখনই লির নজর পড়ে সুগিয়ামার দেওয়া অনেক চিঠি নিচে পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় যে তার সাথে সাথে এখানকার সব লোকের সাথেই ধোঁকা হয়েছে, কিন্তু সে যে কিছু করবে তার আগেই তাদের সবাইকে একটা ট্রেনে ভরে হাশিমা আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তাদের আড্ডায় পৌঁছানোর সাথে সাথেই জাপানি সৈন্যরা তাদের সবাইকে খুব খারাপভাবে মারতে শুরু করে, ও শান্তির জায়গায় চিৎকার চেঁচামেচি ও অশান্তির সৃষ্টি হয়। এখানে পুরুষদের আলাদা এবং মহিলা ও বাচ্চাদের আলাদা করে দেওয়া হয়। তারা মহিলা ও বাচ্চাদের একটি বোটে তুলে এখান থেকে অনেক দূরে নিয়ে যায়। তারপর তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের কাছে থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়। সেখানে লি সুপারভাইজারকে তার দামি ঘড়ির বদলে তার মেয়ের সাথে দেখা করানোর জন্য অনুরোধ করে, আর এর মধ্যেই কোম্পানির জুনিয়র অফিসার ইয়ামাডা এখানে চলে আসে। ইয়ামাডা লির চালচলন দেখে তাকে জাপানের জাতীয় সঙ্গীত গাইতে বলে, যার পর লি তার সম্পূর্ণ গ্রুপ নিয়ে ওখানে শুরু করে দেয়। এই সময় কোম্পানির ম্যানেজার শিমাজাকিও এখানে চলে এসেছিল, আর সে তাদের সবাইকে এখানে স্বাগতম জানায়। শিমাজাকি তাদেরকে বলে যে এখন থেকে আপনারা সবাই আমাদের জন্য এখানে কাজ করবেন। তারপর তাদের সবার জামা কাপড় খুলে তাদেরকে স্যানিটাইজ করে নেওয়া হয়। এর সাথে তাদের এটাও চেক করা হয় যে তাদের কারো কোনো কঠিন বা কোনো ছোঁয়াচে রোগ নেই তো। তারপর তাদের হাতে একটা করে স্লিপ ধরিয়ে দেওয়া হয়, যেখানে তাদের এখানকার থাকা, খাওয়া এছাড়া আরো নানান খরচের হিসাব লেখা আছে, যার দায়িত্ব এখন এই কোম্পানি নেবে। কিন্তু ওই খরচের টাকা এদের বেতন থেকেই কেটে নেওয়া হবে, আর তাদের মধ্যে কেউ যদি এর চেয়ে বেশি খরচ করে ফেলে তাহলে সেই ভর্তুকি তার পরের মাসের বেতন থেকে নিয়ে নেওয়া হবে। যার মানে এক কথায় বলতে গেলে জাপানি সৈন্যরা এই সব কোরিয়ানদের তাদের গোলাম বানিয়ে ফেলেছে। অন্যদিকে মহিলাদের শহরের একটা ঘরে রেখে দেওয়া হয়েছে, যেখানে
তারা জাপানি সৈন্যদের এন্টারটেনমেন্ট করবে। এদিকে বেতন থেকে টাকা কাটার পরেও শ্রমিকদের পোকামাকড় থাকা খাবার দেওয়া হচ্ছিল। পরের দিন তাদেরকে সুড়ঙ্গের ভিতরে মাইনিং এর কাজে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কাজ শেষ করার পর সবাই স্নান করছিল। আর এই সময়ই সুপারভাইজার একটা কোরিয়ান ছোট বাচ্চা ছেলেকে মারতে থাকে। সে খুবই খারাপভাবে তার উপরে অত্যাচার করছিল। এটা দেখে একজন জাপানি ব্যক্তি চই, যে একজন ছোট মোটো গ্যাংস্টার, আর সে ওই সুপারভাইজারের সাথে মারামারি করবে বলে ঠিক করে। তখনই ইয়ামাডাও এখানে চলে আসে, আর চই ওই সুপারভাইজারকে হারানোর পর সে ওই শ্রমিকদের লিডার হওয়ার জন্য অফার দেয়। এতে ইয়ামাডাও রাজি হয়ে যায়। তারপর সে ওই সুপারভাইজারকে ইচ্ছা মতো ধোলাই করে এখান থেকে বাইরে বের করে দেয়, আর শর্ত মতো সে এই শ্রমিকদের লিডার হয়ে যায়। যদিও একজন কোরিয়ান ব্যক্তি ইউন তাদেরকে বলে যে এ একজন জাপানি ছেলে, আর সে আমাদের কোরিয়ানদের নিজেদের মধ্যে লড়াতে চায়, কিন্তু তার এই কথায় কেউ কান দেয় না। অন্যদিকে শিমাজাকি তার লোকেদের সাথে বসে খাবার খাচ্ছে, যেখানে সোহিও ছিল। শিমাজাকি একজন সুপারভাইজারকে একটা গান বাজাতে বলে। এই গান শুনে সোহি বলে, এটা আমার গান আর এই মিউজিক আমার বাবা দিয়েছে। কিন্তু শিমাজাকি তার ভাষা বুঝতে পারে না। ওখানেই থাকা মলেন নামের একটি মেয়ে তাকে ট্রান্সলেট করে বোঝায়। এটা শুনে শিমাজাকি খুবই খুশি হয়, আর লিকে তার সম্পূর্ণ গ্রুপের সাথে শিমাজাকির কাছে ডাকে, কেননা শিমাজাকি এখন থেকে সোহি ও তার সম্পূর্ণ গ্রুপকে দিয়ে এখানকার সব অনুষ্ঠানে গান গাওয়াবে। অন্যদিকে আমরা পার্ক নামের একজন এজেন্টকে দেখি, যাকে কোরিয়ান লিবারেশন কোম্পানি ইউনের ছবি দিয়ে তাকে হাশিমা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয়, কেননা কোরিয়া স্বাধীন করার জন্য ইউন অনেক কিছু করেছিল। যদিও গত 2 বছর থেকে জাপানিরা তাকে আটকে রেখেছে। পার্ক ইউনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজি হয়ে যায়, আর হাশিমা আইল্যান্ডে গিয়ে ওই শ্রমিকদের সাথে থাকতে শুরু করে। এদিকে শিমাজাকি একটা পার্টির আয়োজন করে, যেখানে লি তার মেয়ে ও তার সম্পূর্ণ গ্রুপ নিয়ে তার গানের তালে সবার মনোরঞ্জন করছে। ওদিকে খনি নাম্বার 2 এ চোয়ে তার শ্রমিকদের সাথে কয়লা বের করছিল, কি তখনই একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়, আর কয়লা ভর্তি একটা ট্রলি ধারাম করে নিচে পড়ে, যার ধাক্কা লেগে কয়েকজন শ্রমিকের জীবন চলে যায়, আর সম্পূর্ণ খনিতে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ওদিকে শিমাজাকি যখন এই ঘটনার ব্যাপারে জানতে পারে, তখন সাথে সাথে সে ওই খনি নাম্বার 2 বন্ধ করার আদেশ দেয়। কিন্তু তখনই সে জানতে পারে যে ইউনো ওই খনির ভিতরেই আটকা আছে। তাই সে যেভাবেই হোক তাকে ওই খনি থেকে বাইরে বের করার অর্ডার দেয়, কেননা তার যদি কিছু হয়ে যায় তাহলে কোরিয়ানরা হরতাল শুরু করবে, কারণ ইউনি ছিল কোরিয়ানদের একমাত্র লিডার। কিন্তু সেনাদের কোনো চেষ্টাই সফল হয় না, আর ভিতরে থাকা শ্রমিকরা একটা ডায়নামাইট ব্লাস্ট করে বাইরে বেরিয়ে আসে। এরপর ইউন ঘায়েল অবস্থায় কোরিয়ান শ্রমিকদের সামনে আসে, যাকে দেখে সবাই খুশিতে নেচে ওঠে। আর এখানেই ওই কোরিয়ান এজেন্ট পার্কও ছিল, আর সুযোগ পেতে ইউনের সাথে দেখা করে। পার্ক বলে, আমাকে কোরিয়া তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু আমার কোরিয়ান জাহাজ টাকার জন্য একটা টেলিগ্রাফের প্রয়োজন। তাই ইউন একটা টেলিগ্রাফ ব্যবস্থা করার চেষ্টা শুরু করে। এদিকেই পার্ক, যে জানতো যে এই কাজ লি করতে পারবে, তাই সে লির কাছে আসে আর অফিসারের ঘরের চাবি চায়, কেননা তার কাছে টেলিগ্রাফ আছে। লি যখন এর কারণ জানতে চায়, তখন পার্ক তাকে সব সত্যি কথা বলে দেয়। এটা জেনে লি তাদের সাথে নিজেকে ও তার মেয়ে সোহিকেও নিয়ে যাওয়ার জন্য শর্ত রাখে। পার্কও তার এই শর্তে রাজি হয়, যার পর লি অফিসারের ঘরের চাবি চুরি করে নকল চাবির ব্যবস্থা করে ফেলে, যার সাহায্যে পার্ক কেবিনের ভিতরে আসে আর টেলিগ্রাফের সাহায্যে কোরিয়ান আর্মিদের কাছে সাহায্য চায়। এছাড়াও পার্ক এখানে কোরিয়ান অ্যাকাউন্টসের রিপোর্টও দেখতে পায়, যেটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। আর এই সময় এই আইল্যান্ডের উপর দিয়ে শত্রুদের বোম্বার প্লেন উড়ে যাচ্ছিল। এটা দেখে সবাই তাদের বাংকার্স ও ঘরের ভিতরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। এই সময় সুযোগ দেখে পার্ক ইউনকে একটা জায়গায় নিয়ে আসে, আর পার্ক তাকে বলে, আমি সব জেনে গেছি যে এখানে যতজন শ্রমিক মারা যায় বা দুর্ঘটনার শিকার হয়, তার জমা সম্পত্তির অর্ধেক তোমার অ্যাকাউন্টে আর বাকি অর্ধেক শিমাজাকির অ্যাকাউন্টে যায়। এটা শুনে ইউন অবাক হয়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখানে লি ও সোহিও ছিল, যারা তাদের এই সব কথা শুনে ফেলেছে। আর এরই মধ্যে হারশিমাতে একটা জোরদার বোম ধামাকা করানো হয়, আর এই ব্লাস্টে শিমাজাকির ক্রিটিক্যাল ড্যামেজ হয়। ওখানেই জাপানিরা বাংকারের ভিতরে ঢুকে কোরিয়ানদের বাইরেই মরার জন্য ছেড়ে দেয়। পার্ক কোরিয়ান সাধারণ মানুষদের সাহায্য করার চেষ্টা করছিল। ওখানে ইউন আগুন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। তাকে
তাকে চু নামের একজন লোক সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু ইউন তাকেও মেরে ফেলে, কেননা সেও ওই অ্যাকাউন্ট রেকর্ডস দেখে ফেলেছিল। আর সব ক্রাইমের মতো এই ক্রাইমেও লি ও সোহি প্রমাণ থেকে যায়। ইয়ামাডাকে সিনিয়র অফিসার কল করে জানায় যে হিটলার মারা গেছে আর আমেরিকা হিরোশিমাতে বোমা বিস্ফোরণ করাচ্ছে, যেই কারণে হিরোশিমা সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে। ইয়ামাডা বলে শিমাজাকি ঘায়েল অবস্থায় আছে, যার উত্তরে সিনিয়র অফিসার ইয়ামাডাকে মেরে তাকে ম্যানেজার হতে বলে। এরপর ইয়ামাডা শিমাজাকির শেষ নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ করে দেয়। পরের দিন এখানে জাপানিদের ধর্ণা প্রদর্শন চলছিল, যাদের দাবি ছিল কোরিয়ানদের এখান থেকে তাড়ানো, কেননা একজন কোরিয়ান জাপানি একটি বাচ্চাকে মেরে ফেলেছিল। যদিও এটা সত্যি ছিল না, বরং আসলে তো সুপারভাইজার এই বাচ্চা মেয়েটির সাথে এমনটা করেছিল আর এর দোষ চোয়ের নামে দিয়ে দেয়। কিন্তু সত্যিটা না জেনেই চোয়কে গ্রেপ্তার করে নেওয়া হয়। ওখানে ইয়ামাডা ইউনকে একটা অফার দেয় যে তুমি যেই শ্রমিকদের থেকে অর্ধেক টাকা কামিয়েছো তার থেকে অর্ধেক আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। এর সাথে সে ইউনকে এটাও বলে যে আমেরিকানদের বলে দিও আমরা কোরিয়ানদের খুব ভালোভাবে দেখাশোনা করি, বাকি কোরিয়ানদের এখানে খনির ভিতরে বন্ধ করে মারা আমার কাজ। ইউনো এসবের জন্য রাজি হয়ে যায়, কিন্তু পার্ক ও সোহি তাদের এসব কথা শুনে নিয়েছিল। এই কারণে ইউন যখন কোরিয়ান শ্রমিকদের ভালো খাবার ও বেশি পারিশ্রমিকের পার্ট পড়াচ্ছিল, তখন পার্ক তাদের বলে যে মিথ্যে কথা বলছে, আর লি ওই অ্যাকাউন্ট রেকর্ড দেখায়। এর সাথে সোহি চোয়কে মার্ডার করার ঘটনা জানায়। এরপর সবাই ইউনের বিপক্ষে হয়ে যায় আর পার্ক এখানেই তার খেলা শেষ করে দেয়। এর সাথে চোয়কেও ছাড়িয়ে নেওয়া হয়। এখন পার্ক তাদেরকে বলে যে আমরা কয়লা নিয়ে যাওয়া জাহাজের সাহায্যে এখান থেকে পালাবো, তাই তারা কিছু অস্ত্র ও ডায়নামাইট বানিয়ে নেয় যাতে প্রয়োজনের সময় তারা নিজেদের জীবন বাঁচাতে পারে। এরপর তারা ওই জাহাজ কবজা করে নেয় আর সবাই ওই কয়লা লোড করা বেল্টের সাহায্যে জাহাজে যেতে শুরু করে। কিন্তু তখনই ওখানে জাপানি সৈন্যরা চলে আসে আর অন্যদিক থেকে লি তাকে অন্যমনস্ক করার চেষ্টা করছিল আর পার্ক তাদেরকে মারতে শুরু করে। এছাড়াও আরো দুজন সৈনিক ছিল যারা এদের সবাইকে এখান থেকে পালাতে দেখে ফেলেছে, তাই পার্ক তাদেরকেও মেরে ফেলে। কিন্তু গুলির শব্দ পেয়ে ইয়ামাডা সব বুঝে যায় আর সৈনিকদের তাদের পিছনে লাগিয়ে দেয়। এখানেই চোয় তার সঙ্গীদের নিয়ে এদের সাথে লড়তে আসে, কিন্তু তারা যেই দড়ির সাহায্যে জাহাজে ওঠার চেষ্টা করছিল সেই দড়ি ছিঁড়ে যায়, যেই কারণে সব লোক বেল্টের সাহায্যে জাহাজে ওঠার চেষ্টা করতে থাকে। আর এখান থেকে প্রায় অর্ধেক লোক তো জাহাজে উঠে গেছিল, আর বাকি অর্ধেকের মধ্যে কিছু লোক জলে পড়ে যায় আর কিছু লোক ওই দ্বীপের মধ্যেই আটকা পড়ে থাকে। দেখতে দেখতে ওই দ্বীপে জাপানি ও কোরিয়ানদের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এখানে লি ওই বেল্ট উঁচু করার চেষ্টা করছিল, কিন্তু সে একা এটা করতেই পারছিল না, তাই সোহি ও কয়েকজন শ্রমিক তাকে সাহায্য করার জন্য আসে। এখানে মেলের গায়ে সুপারভাইজার গুলি চালিয়ে দেয়। তাকে চোয় খুবই পছন্দ করত। এটা দেখে চোয় খুব বেশি ক্ষেপে যায় আর ওই সুপারভাইজারের ঘাড় মোটকে ফেলে। চোয় মেলের কাছেই যাচ্ছিল কি তখনই তার গায়েও একটা গুলি লাগে। তারপরেও সে কোনো রকমে মেলের কাছে যায় আর তারা দুজন একসাথে ওখানেই মারা যায়। এদিকে ইয়ামাডা লির গায়ে গুলি চালিয়ে দেয়। এর পাল্টা জবাবে লিও তার গায়ে শুট করে দেয়, কিন্তু ইয়ামাডা সোহিকে বন্দি বানানোর চেষ্টা করে। অন্যদিক থেকে পার্ক ইয়ামাডার মাথায় পাথর ছুঁড়ে মারে। তখনই সোহি তার মাথায় একটা মোলোটপ ফাটিয়ে দেয় আর এর আগুনে ইয়ামাডা মারা যায়। এর সাথে পার্ক বলে ওঠে জাপানি সুপারভাইজার ও ম্যানেজার ইয়ামাডা দুজনেই মারা গেছে, এই জন্য এই যুদ্ধ এখানেই শেষ। যার পর সবাই ওই জাহাজে উঠে পড়ে আর ওই জাহাজ রওনা দিয়ে দেয়। এখানে লি গুরুতর আহত অবস্থায় ছিল, তাই সে তার মেয়ে সোহির দায়িত্ব পার্ককে দিয়ে দেয় আর চিরকালের মতো এই দুনিয়াকে বিদায় জানায়। সোহি অনেক কান্না করে আর শেষে আমরা দেখি নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক আক্রমণ করেছে, যেই বিস্ফোরণের আগুনের ঝাপটা তাদের চোখের সামনে ছিল। এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।